শুভ অপরাহ্ন। রাবি যেমনটা বললো যে আমরা এবার দীর্ঘমেয়াদী চিন্তাভাবনা করি, যেটা আমরা আগে বলেছিলাম, আমাদের ক্যাপ্টেনকে মনোনীত করেছি এবং আগামী বিশ্বকাপ 2026-এর যে টি-20 বিশ্বকাপ ফেব্রুয়ারি মার্চে অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই বিশ্বকাপকে সামনে রেখেই সেই পর্যন্ত লিটন কুমার দাসকে আমাদের জাতীয় দলের টি-20 দলের অধিনায়ক হিসাবে মনোনীত করা হয়েছে। পাশাপাশি আমরা যে সিরিজটা খেলতে যাচ্ছি, যেখানে ইউএই এবং পাকিস্তানে 7টা টি-20 ম্যাচ আছে, এই পার্টিকুলার এই সময়টুকুর জন্য শেখ মেহেদী তাকে ভাইস ক্যাপ্টেন হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। থ্যাংক ইউ। ইতিমধ্যে শুনেছেন যে টি-20 স্কোয়াডটি আমি ঘোষণা করতে যাচ্ছি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। তারা ইউএই এবং পাকিস্তান সফর করতে যাচ্ছে এবং সেই সফরকে সামনে রেখে আমরা 16 সদস্যের একটি দল ঘোষণা করছি। লিটন কুমার দাস ক্যাপ্টেন, তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সুময় সরকার, নাজমুল হোসেন শান্ত, এমডি তাহিদ হৃদয়, এমডি শামীম হোসেন, জাকের আলী অনিক, এমডি রিশাদ হোসেন, শেখ মাহাদি হাসান, এমডি তরবির ইসলাম, এমডি মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তনজিব হাসান সাকিব, নাহিদ রানা অ্যান্ড এমডি শরীফুল ইসলাম। এখানে আমি এবং আমার সঙ্গে আব্দুর রাজ্জাক আছে। আপনারা প্রশ্ন করতে পারেন, যদি কাউকে উদ্দেশ্য করেও করতে চান উত্তর দেওয়ার জন্য, কোনো অসুবিধা নেই। রেডি। যে দলটা এই মুহূর্তে আছে সেখানে কিন্তু খুব অভিজ্ঞতা সম্পন্ন খেলোয়াড়ের সংখ্যা খুব কম। এটা আমরা সবাই জানি যে শেখ মেহেদী কিন্তু টি-20 ফর্মেটে কিন্তু কাইন্ড অফ অ্যান অটোমেটিক চয়েস, রেগুলার প্লেয়ার কিন্তু, এবং ওর যে অভিজ্ঞতা আছে, ওর যে ট্যাকটিক্যাল নলেজ আছে, সেটা আমরা প্রায়শই দেখতে পাই এবং সেটার ব্যাপারেও সেটা আমাদের চোখে পড়েছে। সেটা নিয়ে আমরা সিলেক্টর বলেন কিংবা কোচ কিংবা আমাদের অন্যান্য যারা আছেন তাদের সবার সাথে এটা নিয়ে আলোচনা হয়েছে এবং মনে হয়েছে যে এই মুহূর্তে আমরা যদি তাকে এই সুযোগটা দিই, আমরা দেখতে পারবো যে সে কীভাবে সেটা প্রয়োগ করে। আমরা যদি আপনি খেয়াল করে দেখেন যে আমরা কিন্তু শুধু এই সিরিজের জন্য কিন্তু এটা ঘোষণা করেছি। আমাদের ইচ্ছা আছে যে এভাবে আমরা হয়তো বিভিন্ন জনকে দেখার চেষ্টা করব এবং পাশাপাশি একজন অধিনায়কের আন্ডারে আরেকজন অধিনায়ককে গড়ে তোলার চেষ্টা থাকবে। হয়তো 2-3 জনকে আমরা ট্রাই করব, তাদের মধ্যে কেউ না কেউ হয়তো বেরিয়ে আসবে খুব ভালো হিসেবে এবং তাকেই হয়তো পরবর্তীতে আমরা কন্টিনিউ করব। ধন্যবাদ আপনাকে। আপনি হয়তো লক্ষ্য করেছেন যে আমরা যখন লাস্ট গ্লোবাল টি-20 ওয়ার্ল্ড কাপটা খেললাম আমেরিকাতে এবং ওয়েস্ট ইন্ডিজে, তখন কিন্তু তানভীরকে আমরা ক্যারি করেছিলাম জাতীয় দলের সঙ্গে। পরবর্তী পর্যায়ে তার হাতে একটা ফ্র্যাকচার হয় এবং এই ফ্র্যাকচার হওয়ার কারণেই তিনি দীর্ঘদিন খেলার বাইরে ছিলেন এবং ওয়েস্ট ইন্ডিজ ট্যুরের সময় তিনি অ্যাভেলেবেল ছিলেন না। তো সেই জায়গাটাতেই আমরা তখন নাসিমকে নিয়ে যাই। নাসিম আমাদের হোয়াইট বল চিন্তাভাবনা এখনও আছে এবং উনি নিউজিল্যান্ড এই দলের সঙ্গেও একদিনের ক্রিকেটে খেলবেন। দেখেন, আমাদের একটা স্ট্যান্ডার্ড যে প্রসিডিউরটা, যে যখন আমরা অবহিত হতে পারি যে কে দলকে নেতৃত্ব দিতে যাচ্ছেন, তার সঙ্গে ইউজুয়ালি আমরা কথা বলি বরাবরই, এটাই প্র্যাকটিস, এবং হেড কোচের সঙ্গে আলোচনা হয়। তো এই পরিপ্রেক্ষিতে আমি বলবো এবার একটু ব্যত্যয় ঘটেছে, বিকজ এই সিদ্ধান্তটা শেষ করার পর খুব বেশি হাতে আমাদের সময় ছিল না। তো কাজেই এই পরিকল্পনার পিছিয়ে নির্বাচক এবং কোচিং হেড কোচ তাদের একটা সংমিশ্রণ ছিল এবং এই পরিপ্রেক্ষিতে একটু বলে নেওয়া ভালো যে এই বিশ্বকাপের আগে আমাদের এশিয়া কাপও আছে ক্যালেন্ডারে, দুটো বড় ইভেন্ট ধরতে পারেন আপনি। তো এবং এর মাঝে আমরা
শ্রীলঙ্কাতেও টি20 খেলবো, পাকিস্তানও বাংলাদেশ সফর করতে আসবে, ইন্ডিয়া বাংলাদেশ সফর করতে আসবে, সেখানেও টি20 ম্যাচেস থাকবে, অ্যান্ড এশিয়া কাপ তো আছে, তারপরে আরও সিরিজ আছে। তো আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করতে পারবো। যে দলটা আমরা ঘোষণা করলাম, এখানে একটা টিম যেটা আছে সবাইকেই আমরা কিছু কিছু ম্যাচ আমরা অবশ্যই তারা পাবে, সো দ্যাট আগে যেমন ছিল হয়তো পারভেজ ইমন কাপতে দেখেন হয়তো অনেকগুলো সঙ্গে টিমের সঙ্গে আছে হয়তো খেলার সুযোগ পায়নি, এবার সেই জায়গায় নতুন কোচ এবং আমাদের যে চিন্তা ভাবনার মধ্যে আমরা যেন একটা সেরা পারফরমেন্স ইউনিট নিয়ে যেতে পারি, সেই চেষ্টাটা থাকবে। এবং লাইক টু লাইক যে সমস্ত খেলোয়াড় আছে তারা সবসময় অনুশীলনে থাকবে হোয়াইট বল ক্রিকেটের টি20 এবং ওয়ানডের জন্য। ভাই শান্ত টেস্ট ক্যাপ্টেন্সি ছাড়তে চেয়েছেন বলে আমরা বলি, আর টি20 পারফরমেন্স যদি দেখি আসলে তিনি কি ডিজার্ভ করেন বা কতটা ডিজার্ভ করেন, ক্যাপ্টেন ছিলেন বলে কি তাকে বিবেচনা করা হয়েছে? আর পারফরমেন্স আসলে গত বিপিএল ছিল যে তিনি সুযোগও পাননি, লাস্ট খবরটা দিয়েছিলেন। টি20 পারফরমেন্স ওভারঅল কিংবা তার ব্যাটিং এর ধরন সবকিছু নিয়ে একটু প্রশ্ন বা সংশয়ের জায়গা আছে, যদি একটু বলতেন যে তাকে। থ্যাংক ইউ রনি। ডেফিনেটলি প্রশ্ন তো জাগতেই পারে, জাতীয় দল ঘোষণা করলে এক একজনের ভিউজ থাকবে এবং কিছু প্রশ্ন সেখানে মাথায় আসবেই। শান্ত আমাদের এক্স ক্যাপ্টেন ছিলেন, আপনি দেখেন টিমটার দিকে তাকিয়ে ইউ নিড সাম এক্সপিরিয়েন্স অ্যাজ ওয়েল। তো এখানে আমাদের উপরে এক সৌম্য আছে, 90 কাছাকাছি ম্যাচ খেলেছেন, কিংবা লিটন দাস আছেন। এরপরে যদি আপনি তাকান তাহলে হয়তো দেখবেন যে সেখানে একটা বিস্তর ফারাক আছে। শান্ত হতে 50 হয়নি, 40-এর আশেপাশে তার ম্যাচ। তো কিছু এক্সপিরিয়েন্স ইউ অলওয়েজ নিড টু ক্যারি উইথ দ্য টিম। এবং যে কথাটা আমরা বললাম যে ওখানে যারা হয়তো ওই জায়গার জন্য কন্টেস্ট করতে পারে, হয়তো সে অঙ্কন কিংবা উপরে নাইম শেখ, নিচের দিকেও আরও এক দুজন আছেন, তো অটোমেটিক্যালি তারা প্রসেসে আসবেন। এবং একটা বড় নাম এখন উচ্চারিত হয়নি, আমি শিওর আপনারা সে ব্যাপারে হয়তো নিশ্চয়ই প্রশ্ন করবেন এবং আমরা আমাদের ভাবনাটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। প্রশ্ন, আর লিটন দাসকে যে ক্যাপ্টেন করা হলো, আমরা ইন্ডিয়ান ফার্স্ট ক্যাপ্টেনের ক্ষেত্রেও দেখেছি যে নন পারফর্মিং ক্যাপ্টেন হলে অনেক রকম প্রবলেম হয়, সেইভাবে হয়তো টিমটাকে লিড করতে পারে কি না পারে থেকে অনেক সমালোচনা হয়। লিটনের ফর্মটাও কিন্তু খুব ভালো নয়, ইন পার্টিকুলার টি20 ফর্মেটে ধরে লাস্ট সিরিজটাতেও তিনি 3 ম্যাচে আমি বললাম 17 রান করেছেন, লাস্ট 24টা টি20 ইনিংসে তার 50। এটা কি আপনাদের বিবেচনার মধ্যে ছিল কিনা, এবং সেটাকে আপনারা আসলে কিভাবে তাকে এবং লং টার্ম ভাবনাটা জানতে চাইছি। এবং টি20কে আপনারা যদি লং টার্ম করেন, ওয়ান ডে এবং টেস্টের ক্ষেত্রেও কিরকম লং টার্ম ক্যাপ্টেন্সি সেটাতে আপনারা যাবেন কিনা বা ঘোষণা দিয়ে করবেন? শেষের প্রশ্নটার উত্তরটা আগিয়ে দিই। হ্যাঁ, যাবো আমরা, এটা নিয়েও আজকেও আলোচনা হয়েছে বোর্ডে, এবং আমরা হয়তো খুব দ্রুতই 50 ওভার্স এবং টেস্ট ক্যাপ্টেনের ঘোষণাটা দেবো, কারণ আমার মনে হয় এটা খুব জরুরি, এই ভ্যাকুমটা যেন না থাকে। কারণ আমরা হয়তো টেস্ট খেলবো আরও 2 মাস 2.5 মাস পরে, সিরিজের আগে হয়তো 1 সপ্তাহ আগে জানলেও হয়, কিন্তু আমার মনে হয় যে ক্যাপ্টেনের যেই দায়িত্ব থাকে দল তৈরি করার, সেটা শুধু ম্যাচের সময় না, পুরোটা সময় জুড়েই সেটা থাকে। সো আমরা যত বেশি সময় দেবো সেটা ক্যাপ্টেনের জন্য ভালো হবে। সো আমরা মনে হয় হয়তো খুব তাড়াতাড়ি টেস্ট এবং ওডিআই ক্যাপ্টেনের ঘোষণাটা আসবে বোর্ডের তরফ থেকে। লিটন কুমার দাসের একটু আগে যেটা আমাদের চিফ সিলেক্টর বললেন, যে অভিজ্ঞতার একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে আমাদের এখানে। আমাদের এখানে খুব বেশি অভিজ্ঞ খেলোয়াড় এখানে নেই, কিন্তু পাশাপাশি ওর বিষয় নিয়ে আলোচনা হয়েছে, পারফরমেন্স নিয়ে আলোচনা হয়েছে, হয়নি যে তা নয়, বাট আমাদের মনে হয়েছে যে ওর মধ্যে যেই সম্ভাবনাটা আছে, ও যদি নিজের খেলাটাকে ঠিকমতো গুছিয়ে নিতে পারে, তাহলে হি ক্যান বি অ্যান অ্যাসেট ফর দ্য টিম। ওর ক্যাপ্টেন্সি নিয়ে সবারই যথেষ্ট ইতিবাচক চিন্তাভাবনা আছে, কিন্তু সবারই, যারা খুব টেকনিক্যালি সাউন্ড তারাও বলে তার ক্যাপ্টেন্সির গুণের কথাটা বলে, কিন্তু ওর খেলার তার পাশাপাশি আমরা জানি যে তার পারফরমেন্সটা খুব জরুরি, ব্যাটিংয়ের বিশেষ করে। সেটা যদি আমরা একটু গুছিয়ে নিতে পারি, তাহলে মনে হয় আমাদের এই দলটা ওখানে ও খুব ভালো একটা রোল প্লে করতে পারবে, দলের শক্তির একটা বড় জায়গা হয়ে দাঁড়াতে পারে লিটন কুমার দাস। ক্যাপ্টেন তার পারফরমেন্সের বিষয় রয়েছে, টি20 ফরম্যাটে লিটনের ব্যাটিং অর্ডার কোন পজিশন?
এখানে আমি মনে করি যে তাকে 3 নম্বরে ব্যাট করানো হবে এবং 3 নম্বরে ব্যাট করলে দলের যে চাহিদাটা থাকে, যে ইম্প্যাক্ট রাখার যে প্রয়োজনীয়তাটা থাকে, সেই রকম ভাবেই তাকে গড়ে তোলার চেষ্টা টিম ম্যানেজমেন্টের তরফ থেকে থাকবে এবং এই যে দলনায়কের যে দায়িত্বটা তিনি তার উপর অর্পিত হলো, আমার মনে হয় যে সেটা কিছুটা রক্ষা করা এবং সুন্দরভাবে সেটাকে ক্রুজ করার দায়িত্ব একজন খেলোয়াড়ের উপরও বর্তায়, প্রতিটা খেলোয়াড়ের উপরই বর্তায় আমি মনে করি। তারপরেও এই নতুন হেড কোচের নেতৃত্বে আমি মনে করি যে অপোজিশন তাকে যে জায়গায় ঘায়েল করছিল সেই জায়গাগুলোর দিকে আলোকপাত করা হবে এবং সে যেন একজন সফল ব্যাটসম্যান হিসাবে আবির্ভূত হতে পারে এবং সামনের থেকে দলকে নেতৃত্ব দেওয়ার মতো অবস্থায় যেতে পারে। আমার মনে হয় টিম ম্যানেজমেন্টের তরফ থেকে সেই সাপোর্টটা তার জন্য থাকবে এবং যে কাজটা করতে হবে সেই কাজটা কিন্তু খেলোয়াড়কে আলটিমেটলি এন্ড অফ দ্য ডে করতে হবে। দীপু ভাই, ডিপিএলেও হাইয়েস্ট রান গেটার ছিলেন, একটা টুর্নামেন্টের রান হাইয়েস্ট রান গেটার বলে বলা হয় যে তিনি যেহেতু টানা দুটো টুর্নামেন্টে এবং সবশেষ ডিপিএলেও 120 স্ট্রাইক রেটে 600 বেশি রান করেছেন। দ্যাট মিন্স তিনি এই ক্রিকেটটা ধরতে পেরেছেন। তার পারফরমেন্সের পরেও তাকে ওই সুযোগটা দেয়া হলো না। সো এই জায়গাটা আপনার কাছে মনে হয় কিনা যে টানা পারফর্ম করে গেলেও ক্রিকেটাররা যখন সুযোগ পায় না তখন তাদের জন্য অনেক বেশি ডিমোটিভেটেড? এটা আপনার 50% কোশ্চেন আপনি শেষ করেছেন। আমার জন্য ভালো উত্তর দিতে যদি বাকিটা আপনি বলেন, আমরা যে 3 জন ওপেনারকে নিয়েছি আপনি ঠিক কার জায়গায় তাকে দেখতে চান, দেন আই উইল গেট ব্যাক টু ইউ। এখন একজন সাংবাদিক হিসেবে আমার তো আসলে দেখার জায়গাটা নাই, কারণ আমি সিলেক্টর না, আমি সাংবাদিক, আমার কাছে প্রশ্নটা এসেছে। ঠিক আছে, এটা আই থিঙ্ক ইউ নিড টু ডেভেলপ। ইফ ইউ আর এ স্পোর্টস জার্নালিস্ট, আই থিঙ্ক পূর্ণাঙ্গতা পায় যদি আপনি আপনার সুচিন্তিত মতামত দিতে পারেন, কোন জায়গায় আমাদের ভুলটা হচ্ছে ধরিয়ে দিতে পারেন। আমার মনে হয় সেটা অনেক ভালো হয়, খুব হেলদি একটা ডিসকাশন সেখান থেকে হতে পারে। আপনি এটা লক্ষ্য করে দেখবেন যে নিউজিল্যান্ডের এই দলটা কিন্তু নেহাত কম শক্তিশালী দল না। এখানে যদি তাকে একটা বড় অপরচুনিটি আমরা হোয়াইট বলে দেই, যেটা 300 বলের খেলা 50 ওভার, সেখানে একটা খেলোয়াড় মানে তার মেধাপূর্ণ বিকাশ ঘটাতে পারেন, যেটা T20 ম্যাচে সবসময় একটা রানের পিছনে তারা করা স্ট্রাইক রেট অনেক কিছু বিবেচনা করতে হয়। তো আমরা ভাবছি এটা তার জন্য অনেক ওয়ান্ডারফুল অপরচুনিটি এবং তার পাশাপাশি যদি তাকে একটা রেড বলও সে ভালো খেলেছে, আপনি জানেন, এটা যদি দেওয়া যায়, সেম থিং গোজ টু মাহিদুল অঙ্কনের ক্ষেত্রেও আমরা এই জিনিসগুলোকে বিবেচনায় এনেছি যে তাদেরকে ওখানে ফার্স্ট টাইমে তারা যে খেলতে পারবে এই নিশ্চয়তা নাই, বরঞ্চ তাদের ম্যাচুরিটিটা আরেকটু কীভাবে গ্রো করা যায় অ্যান্ড ইন্টারন্যাশনাল মানে ক্রিকেটে যাওয়ার আগে এখানে একটা নিজেকে আরেকটু শানিত করার একটা সুযোগ আছে। এবং আপনাকে যে কথাটা আমি বলেছি যে আমাদের কিন্তু অনেকগুলো ট্যুর আছে সামনে, কাজেই অপরচুনিটি আসবে ইনশাআল্লাহ। একটু যোগ করি, সাধারণত দেখা যায় যে কোনো ঘরোয়া টুর্নামেন্টে আপনারা মাঠে গিয়ে খেলাটা দেখেন, এনসিএল এও রাজ্জাক ভাই প্রায় সব জায়গায় গিয়েছেন, কিন্তু এই সবশেষ ডিপিএল এ দেখা গেছে যে বিকেএসপি তে আমরা ওরকম ভাবে কখনোই নির্বাচকদের দেখিনি। জেনারেলি যেটা হতো যে 3 ভেনিউতে খেলা হতো দেখে নির্বাচকদের কোনো একটা ভেনিউ স্কিপ করতে হতো আগের সিজনগুলোতে। এই সিজনে সেই সুযোগটাও সমস্যাটাও ছিল না, তারপরও দেখা যায়নি। একটু কি এক্সপ্লেইন করবেন? আচ্ছা, ঠিক আছে, আপনি যখন প্রশ্নটা করলেনই অনেকেই প্রশ্ন কথা বলেছে, আমার মনে হয় উত্তর দেওয়া ভালো। আমি নিজেও মনে করি যে আমরা যদি মাঠে বসে খেলা দেখতে পারি এবং সে সাইটটা যদি খুব ভালো হয় তাহলে এটা খুবই ভালো, কারণ একটা ক্যাপ্টেন কীভাবে দল পরিচালনা করছে, একটা ব্যাটসম্যান কীভাবে রান সংগ্রহ করছে, সেটা আরও অনেক নিখুঁতভাবে দেখা যায়। বাট অ্যাট দ্য সেম টাইম আমি ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ দিতে চাই যে তারা এবারের ডিপিএলটা যেভাবে আমাদের সামনে উপস্থাপন করার সুযোগ পেয়েছে লাইভ স্ট্রিমিংয়ে, আমরা ঘরে বসে অনেক বড় স্ক্রিনেও কিংবা আমাদের অন্য কাজ করার মাঝে মাঝে আমাদের অফিসে বসেও আমরা কিন্তু আমাদের নির্দিষ্ট খেলার উপরে চোখ রাখতে পারছিলাম। এখন আরেকটি কথা একটু স্মরণ করিয়ে দিতে চাই যে আমাদের কাজের একটা বড় অংশ ছিল আমরা যারা মানে গোটা 40-50 প্লেয়ারকে আমরা বেশ ভালো করেই চিনি, যারা এইচপি কিংবা টাইগার্স কিংবা এই টিম বলেন কিংবা জাতীয় দলে আছে। বাট তার বাইরে আমার মনে হয় জটিলতাটা কিংবা কষ্টটা আমাদের অনেক বেশি থাকে এনসিএল এর যখন 30টা করে প্লেয়ারের 240টা খেলোয়াড়ের নাম আসে। সো দ্যাট আমার মনে হয় তাদেরকে ফলো করার জন্য আমার মনে হয় যে
যদি স্টেডিয়ামে আমরা টেলিভিশনটাও পেতাম তাহলে ভালো হতো। আর বিকেএসপি আমাদের জন্য আসলে একটু দূরে হয়ে যায়, 3 ঘন্টা যাওয়া আসা এবং এগুলো মনিটর করার জন্য। তো সেই আলোকে আমরা হয়তো যেতে পারিনি, বাট আই এগ্রি যে মাঠে গিয়ে খেলা দেখাটা চেয়ে ভালো কিছু হতে পারে না। স্ট্রাইক রোটেট করি, রাজ্জাককে দেই কিছু, আমি এত ডট বল খেলতে চাই না। এনিওয়ে প্লিজ গো হেড প্লিজ। 16 জনের স্কোয়াডটা দেওয়া হয়েছে, মেবি এটাই হচ্ছে টি20 এর রাইট নাও বেস্ট 16 জনের স্কোয়াড আপনারা দিয়েছেন, কিন্তু সেখানে মেহেদী মিরাজের নামটা দেখতে পাচ্ছি না। আমরা যদি দেখি যে বিপিএলেও সে পারফর্ম করেছে ব্যাটে বলে দুটোই, এবং টি20তেও মোটামুটি তার সাম্প্রতিক রেকর্ড খুব একটা খারাপ না, এবং এক্সপেরিয়েন্স, যেহেতু আপনারা এক্সপেরিয়েন্স ক্রিকেটার করছেন, শান্তকে নিয়েছেন এক্সপেরিয়েন্সের কাতারে বিবেচনা করে, মিরাজকে কেন আপনারা বিবেচনা করলেন না, এটা যদি একটু ব্যাখ্যা করেন। এই প্রশ্নটা আরো আগে আমি আশা করেছিলাম। তো এখানে উত্তরটা দিতে গেলে, মিরাজ ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলি, ভ্যালুয়েবল বলি আমাদের জাতীয় দলের জন্য। স্পেশালি আমি বলবো টেস্ট ম্যাচ অ্যান্ড ওয়ান ডেতে অনেক ভ্যালুয়েবল, এবং ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে তার প্রতিফলন হচ্ছে, শুধু জাতীয় দলে না। এবং ইতিপূর্বে ওয়ার্ল্ড কাপে আপনারা দেখবেন যে আমরা ওই সময় একটু পিছিয়ে কিন্তু রেখেছিলাম মিরাজকে, কারণ একটা খেলোয়াড় যদি ইনজুর্ড হয়ে যায় 3টা ফরম্যাটের জন্য সে পিছিয়ে পড়ে। আর এখানে যে 5টা বোলার থাকবে তাদেরকে 4 ওভার করে বল করতেই হবে। তো সেই ক্ষেত্রে যেমন শেখ মাহাদি কিছুটা এগিয়ে আছেন, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমাদের হাতে যদি অপরচুনিটি থাকতো যে নাহিদ রানা অন টাইম আমাদের সঙ্গে আছে, তাহলে কিন্তু হয়তো আমরা 5টা সিমারের জায়গায় 4টা সিমার নিয়েও অ্যাকোমোডেট করতে পারতাম, ওইদিকে একটা ব্যাটসম্যান বাড়াতে পারতাম। সেই সুযোগটা আমাদের কাছে ছিল না। তো আমরা সবাইকে অ্যাকোমোডেট করতে পারবো না। আপনি যদি দেখেন লিটন দাস যদি 3 হয়, তাহলে মিডল অর্ডারটা খেলার জন্য ওখানে কিন্তু তহিদ হৃদয়, শামীম হোসেন অ্যান্ড অনিক আছে, তার পাশাপাশি শান্তর নামটা ওখানে আছে। সো আরেকটা নাম অ্যাড অন করার এখানে যেমন আমার সুযোগ ছিল না, সুযোগ থাকলে আই উড লাভ টু টেক হিম, বাট তিনি অন্য জায়গায় সুযোগ পাবেন। বাট আমি মনে করি যে স্টিল আমাদের টি20 প্ল্যানিংয়ে একটু ব্যাকফুটে আছেন, বাট তিনি ডেফিনেটলি যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে অ্যাডাপ্ট করার জন্য একটা চমৎকার খেলোয়াড়, তাকেও আমরা খেলার মধ্যে রাখবো, যাতে দীর্ঘদিন তিনি টি20 ফরম্যাটে জাতীয় দলের বাইরে না থাকেন। যদি কখনো আমাদের রিয়েলি সেরকম একটা মনে হয় টিম কম্বিনেশনের জন্য, উই ক্যান অ্যাকোমোডেট হিম, বিকজ যাদেরকে আমরা ভাবছি যে ওই জায়গাগুলোতে অনেক দক্ষতার সঙ্গে পরিচয় দিবেন, যদি সেখানে কোনো ব্যত্যয় হয় তাহলে যাতে আমরা সেই জায়গাটা ইমিডিয়েটলি অ্যাড্রেস করতে পারি। আলটিমেটলি তো সামনে তাকে হয়তো বা এশিয়া কাপ কিংবা বিশ্বকাপ বিবেচনায় দলে রাখা হবে, কোন সিরিজ থেকে তিনি অ্যাভেলেবল হচ্ছেন, এটা হচ্ছে আপনার কাছে প্রশ্ন। আর স্যারের কাছে প্রশ্নটা ফ্রেন্ডসের কাছে যে লিটনের পাশাপাশি কি সম্ভব তাসকিন আহমেদও ক্যাপ্টেন্সি বিবেচনায় ছিলেন কিনা এই পাশাপাশি? আমাদেরকে মেডিকেল ইউনিট থেকে যে সংবাদটা আমরা পেয়েছি যে তারা তাসকিনকে পূর্ণাঙ্গভাবে তৈরি করার জন্য কিছু যে সময়টুকু দরকার, সেই সময়টুকু তারা যদি বিবেচনায় নেয়, তাহলে এই পাকিস্তান সিরিজে আসলে তাকে আমরা পূর্ণাঙ্গভাবে পেতে পারবো না। তো তার মানে হচ্ছে যে শ্রীলঙ্কার সঙ্গে আমাদের যে একটা পূর্ণাঙ্গ সিরিজ আছে, টেস্ট ম্যাচ, ওয়ান ডে এবং টি20, সেখানে তিনি অ্যাভেলেবেল থাকবেন। ইফ এভরিথিং গোজ অল রাইট, তাহলে আমরা আশাই করতে পারি তাকে, সেরকম একটা সংবাদ আমরা পেয়েছি। না, আমি যদি সোজাভাবে বলবো যে না। তার বড় একটা কারণ হচ্ছে যে তাসকিনের ফিজিক্যাল কন্ডিশন যা, সেখানে আমার মনে হয় তাকে অন এ রেগুলার বেসিস খেলানোর সুযোগ আমাদের খুব বেশি নেই। তাকে সবসময় রেস্ট দিয়ে তার রিকভারির দিকে লোড ম্যানেজমেন্ট করে তাকে খেলাতে হবে, সেই সম্ভাবনাটা আছে। এমন একজন যে অন এ রেগুলার বেসিস খেলতে পারবে কি পারবে না, এই চিন্তাভাবনা যদি কারোর ব্যাপারে থাকে, তাকে অধিনায়ক তত্ত্বটা দেওয়াটা বোধহয় সমীচীন না। তবে ডেফিনেটলি তাসকিনকে আমরা একজন লিডার হিসেবে দেখি। আমরা জানি যে ও পেস বলার যারা আছে তাদের লিডার, এবং অ্যাজ এ হোল দলে একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়, নেতা। সো কখনো যদি সেই ব্যাপারটা আসে যে ও রেগুলার খেলতে পারবে, ওকে লোড ম্যানেজমেন্টে যেতে হবে না ওইভাবে, কিংবা ওর ইঞ্জুরির সমস্যাগুলো নেই, তখন নিশ্চয়ই সেও আমাদের ভাবনায় থাকবে। পেয়ে গেছি একটু করে দেওয়া হয়, সেটা হচ্ছে পাকিস্তান সিরিজ, মানে এই যে সিরিজ আছি আমরা
বাংলাদেশে এবং পাকিস্তানে, লক্ষ্যটা কি থাকছে এবং কি আশা করা প্লেয়ারদের কাছে? আমরা কি এখন থেকে ওয়ার্ল্ড কাপের মানে আমাদের সিলেক্ট চেঞ্জ হবে নাকি আগের মতোই মানে আমাদের এগ্রেশন বা টি20 যে মেজাজটা আমরা ওই খেলবো নাকি সিরিজ জয় অথবা অন্য লক্ষ্য নিয়ে যাচ্ছি, এখন থেকে বিষয় পরিবেশন করছি কিনা? হ্যাঁ, জাতীয় দল যখনই যেখানে খেলবে লক্ষ্য জয়ের জন্যই থাকবে, ডেফিনেটলি কোনো সন্দেহ নেই। তবে জয় অর্জন করার জন্য আমি ব্যক্তিগত মনে করি যে মেজাজে টি20 ক্রিকেট যাচ্ছে, ট্রান্সফরমেশন অফ ক্রিকেট যেভাবে হচ্ছে, তো তার জন্য দ্বিপাক্ষিক সিরিজের মাধ্যমে আমাদেরকে তৈরি হতে হবে যে কোনো গ্লোবাল টুর্নামেন্টে যদি আমরা আমাদের গড়পড়তা পারফরমেন্সের থেকে আরও ভালো পারফরমেন্স করতে চাই, তাহলে আমার মনে হয় একটা হচ্ছে অনুশীলনে সেটাকে রপ্ত করা, দ্বিতীয়টা হচ্ছে তার এফেক্টটা ঝলকটা যেন কিছুটা হলেও আমাদের দ্বিপাক্ষিক সিরিজগুলোতে পড়ে। সেখানে হয়তো আমরা কোনো ম্যাচ বড় ব্যবধানে হারতেও পারি, কিন্তু আমাদের অ্যাপ্রোচটা যেন মধ্যে পরিবর্তন আসে, সেটাই আমাদের তরফ থেকে মেসেজ। আপনি বলছিলেন যে নাহিদ রানাকে যদি আসলে ঠিক সময় পাওয়া যেত তাহলে হয়তো চিন্তা করতে হবে সময়টাতে 4 পেসার থেকে এই জায়গাটাতে নাহিদ রানা কিংবা রিশাদ হোসেন যারা পিএসএল খেলছেন তারা কখন দলের সাথে যোগদান করবেন? এই দুটা ম্যাচ কি পাওয়া যাবে কিনা, নাকি পাকিস্তান সিরিজে আসলে যাতে পাওয়া যাবে? আমার কাছে যতটুকু খবর আছে যে তাদেরকে আমরা হয়তো পাবো, আর ডিপেন্ড করছে ফলাফলের উপরে। যদি যারা এই দুটো দলে খেলছেন তারা যদি কোনোভাবে এলিমিনেটর পার হয়ে চূড়ান্ত পর্যায়ে চলে যায় এবং তাদের দল যদি তাদেরকে চায়, আমার মনে হয় তখন ক্রিকেট বোর্ডের ফাইনাল কলটা নিতে হবে। দ্বিপাক্ষিক বোর্ডের একটা সম্পর্কের ব্যাপার আছে, কমিটমেন্টের ব্যাপার আছে। তারপরেও একটা অংশে নিশ্চয়ই লেখা থাকে যে যদি আমাদের জাতীয় দলে কোনো প্রয়োজন হয় তাহলে আমরা আমাদের প্লেয়ারকে আনতে পারি। তবে সেটা বিচার বিবেচনা করে দেখার ব্যাপার যে ইউএর সঙ্গে আমাদের সেটা কতটুকু আমরা ছাড় দিতে পারি। আর একটা ছোট্ট জিনিস আমি অ্যাড করতে চাই, আমাদের যেহেতু 7টা ম্যাচ, সেটাও একটা কারণ ছিল যে আমাদের বোলারদের সাধারণত কোনো না ছোট বড় ইনজুরিতে পড়ে, তো সেখানে যেন লোড ম্যানেজমেন্টটা ঠিক হয়। দুটো কারণ ছিল, নাইট রানার মানে কখন পাবো সেটা না জানাটা, এবং এই লোড ম্যানেজমেন্ট আরেকটা ইস্যু। অ্যান্ড থার্ডলি এই বোলিং ইউনিটের মুখ্য ভাগ যেহেতু যাচ্ছে দলের সঙ্গে, তাহলে তারা এই পরবর্তীতে যে সিরিজটা আসতেছে তার জন্য কিন্তু পূর্ণাঙ্গভাবে ট্রেনার এবং বোলিং কোচের সঙ্গে থেকে তারা প্রস্তুতিটা নিতেও পারবে সেখানেও, যারা খেলবে না। রাজ্জাক ইজ হিয়ার, ভাই কিছু রিপন মন্ডলের কথা ফার্স্টে বলি। রিপন মন্ডলেরটা ছিল এরকম যে ও খুবই ইয়াং, প্রমিজিং, এবং তখন আমাদের একটা ভ্যাকেন্সি ছিল টিমে, তো ওকে কিন্তু খেলানোর জন্য না, ওকে টিমের সাথে রেখে যাতে ও এই ফ্লেভারটা সম্পর্কে কিছুটা হলেও পরিচিত থাকে। অ্যাট দ্য সেম টাইম আমাদের এখন যেহেতু ইমাজিন এবং এ টিম দুইটা খেলা চলছে, তো ন্যাশনাল টিমে নিলে আসলে রিপন মন্ডলের খেলার চান্স খুবই কম, তো এই কারণে ওকে বাইরে রাখা যে এখানে আগে আরও খেলুক, যাতে ও হি ইজ ভেরি প্রমিজিং, আপনারা সবাই জানেন। তো এটা আর জাকির হাসানের অবশ্যই পায়, অবশ্যই এখানে না দেখেন, যখন একটা টিম হয় প্লেয়ারদের ক্ষেত্রে যেটা হয় তারা নিজেরাই জানে, আসলে জানানো হোক আর না জানানো হোক সবাই বুঝে যে জাকির কি বুঝতে পারেনি যে জাকির থাকবে না। আমাদের মেইনলি যেটা হয়েছিল জাকিরের ক্ষেত্রে, আমাদের কিন্তু সাধারণত দেশে খেলা হলে 14 মেম্বার টিম দেওয়া হয়, তাই না? তো যেহেতু কনকাশন ইস্যু আছে, সেই বিবেচনা করেই কিন্তু আমরা ওকে আসলে 15 জন ইয়েতে রেখেছিলাম। ও কিন্তু ফার্স্ট 11-এ আসলে ছিল না ফার্স্টে। তো সেকেন্ড টেস্টে যখন আমাদের আসলে চিন্তা করা হলো, তো খুব স্বাভাবিকভাবে যদি রিপ্লেস করতে হয় তাহলে ওরই রিপ্লেসমেন্ট হবে। অ্যাট দ্য সেম টাইম আমাদের যে এই টিম আছে ওরা খেলবে সবাই, যারা বাইরে আছে ন্যাশনাল টিম থেকে বাইরে এসছে সবাই কম বেশি ম্যাচ খেলবে এখানে, মেইনলি এটার কারণেই আসলে করা। একটু অ্যাড অন করি আপনাকে,
সিলেট টেস্টটা শেষ হওয়ার পরে আই থিঙ্ক আই হ্যাড মোর দেন 40 মিনিটস ডিসকাশন উইথ জাকির হাসান, অনেক লম্বা, যেহেতু ওখান থেকে চলে যাবে, সামনে আমাদের পরিকল্পনা কি, ওর কি করণীয়, তো সেগুলো নিয়ে আমার একটা হেলদি ডিসকাশন ওখানে আমার সঙ্গে হয়েছে। এবারে স্কোয়াডে কি কেউ আছেন যারা আসলে 11 এ চান্স পাবেন না এরকম মানে স্কোয়াডে থাকলে তো আমরা যেটা বুঝি 11 এ মানে সিলেক্ট করার জন্য তারা, আমি তোমাকে একদম পূর্ণাঙ্গভাবে তো আমি এটার উত্তর তোমাকে দিতে পারবো না, তবে আমাদের একটা ডিসকাশনের একটা বিরাট অংশ ছিল যে আমরা অপরচুনিটি এবার দিব এবং হেলদি অপরচুনিটি থাকবে। একদম 7টা ম্যাচ তো কাজে 16 আনা তো আর মিলবে না, মানে একটা রিজনেবল একটা জায়গায় আমরা পৌঁছানোর চেষ্টা করব, এরকম একটা আলোচনা ছিল। আর সবাই জানে যে ফার্স্ট 11টার সময় কিন্তু আমরা একটা ব্যাকফুটে থাকি। তারপর আমাদের সঙ্গে টিম ম্যানেজমেন্টের একটা ভালো ডিসকাশন হয়েছে ব্যাপারটা নিয়ে। আপনার ফাইন ব্যাক কথা যেটা মনে হলো যে এক্সপেরিয়েন্স ম্যাটার করেছে সিলেকশনে, তো সেখানে শুধু শান্ত বিবেচিত হয়েছে বলে আমার মনে হচ্ছে। আমি টিমটা দেখলাম, তো আরও তো এক্সপেরিয়েন্স ক্যাম্পেইনার ছিল, মিরাজের কথা উঠে এসেছে, মোসাদ্দেক হোসেন শহীদ, নুরুল হাসান, সোহান, এরা বিবেচনায় ছিল কিনা? কারণ এক্সপেরিয়েন্স যদি শুধু বিবেচনায় আসে তাহলে মোসাদ্দেক হোক সেটা 50 ওভার্সের ক্রিকেটে, আমরা এবারে ঢাকা লিগে দেখেছি ট্রিমেন্ডাস পারফর্ম করেছি, তার সোজা কথা কারেজ জাজ ছিল এবং টিমকে টেনে নেওয়ার একটা প্রচন্ড স্পৃহা ছিল, পারফর্ম করেছে। মিরাজ তো মিরাজের কথা বলেছে, সোহানও কিন্তু ভালো পারফর্ম করছে। এবং লেফট আর্ম স্পিনারদের মধ্যে রাকিবুলকে নিয়ে আপনাদের কোনো বিবেচনা ছিল? রাকিবুলও কিন্তু যথেষ্ট ভালো বল করেছে এবং বিগ ম্যাচগুলোতেও তার কার্যকরিতার পরিচয় রেখেছে। শেষটা দিয়ে শুরু করি। আমরা লাইক টু লাইক জায়গায় কিছু খেলোয়াড়কে চিন্তা করে রেখেছি, তার মধ্যে কিন্তু রাকিবুল আছে এবং রাকিবুল যেন সবগুলো ম্যাচ পায়, রিপন মণ্ডল যখন খেলবে তখন যেন খেলার সুযোগ পায়, তার জন্য কিন্তু তারা এইচপি টিমে আছে, তাদেরকে এখানে আনিনি। আর নুরুল হাসান সোহান ডেফিনেটলি ওই লাইক টু লাইক জায়গায় তিনিও আছেন এবং অনেকদিন খেলার বাইরে। মোসাদ্দেক বহুদিন খেলার বাইরে। মোসাদ্দেকের জায়গাটায় যে জায়গাটা সেটা হ্যাঁ 50 ওভারে যতটা ইজিয়ার তো অ্যাকোমোডেট হিম, টি20তে 4টা ওভার বল করা এবং সেই জায়গাটায় সেই অবস্থানে পৌঁছাটায় এখনও পৌঁছাতে পারেনি আমি মনে করি। 6 বোলার অপশন হিসাবে হি ক্যান বি ভেরি হ্যান্ডি। তো কেউ কিন্তু বাইরে নেই, মানে বাট আমরা যখন একটু ছোটো করবো তখন হয়তো কেউ 2-1জন ছিটকে পড়বে, বাট অপরচুনিটি আসবে। আর অভিজ্ঞতার যে কথাটা বলা হলো, আসলে আমি যেটা বললাম, যদি সম্ভব হতো আমি আরেকজন ব্যাটসম্যানকে অ্যাকোমোডেট করার মানে চেষ্টা করতাম, কিন্তু আগামীতে নিশ্চয়ই ওই জায়গাটার অপরচুনিটিও ক্রিয়েট হবে এবং মেহেদী মিরাজ কিংবা এরকম আরও 2-1জনকে আপনারা দেখতে পাবেন। আমরা দেখলাম ন্যাশনাল টিম অনেকগুলো আর কি বিজি শিডিউল যাচ্ছে, এ দলের খেলা, ইমার্জিং টিম। মোহাম্মদ সাইফুদ্দিন অনেকদিন খেলেছেন জাতীয় দলে, তাকে কোনো ধরনের কোনো জায়গায় আপনারা রাখেননি বা রাখা হয়নি, মানে তাকে কেন বিবেচনা করা হয়নি? ও আমাদের সিস্টেমের মধ্যে আছে, ওর মেইনলি ওর ফিটনেস বা এই সব ইস্যু নিয়ে আসলে ওর সঙ্গে আজকেই বসার কথা আমাদের মেডিকেল ইউনিটের। ইভেন আমাদের খুব সম্ভবত ন্যাশনাল টিমের ট্রেনারও ওকে ইয়ে করবে। তো আগে ক্লিয়ারেন্স পাওয়ার পর তারপর অবশ্যই ও আমাদের চিন্তার বাইরে না আসলে। আমি একটু অ্যাড করবো আপনাকে, মানে ও কিন্তু আমাদের চিন্তার মধ্যেই ছিল। মানে হি ওয়াজ অ্যাবাউট টু মেক লাস্ট ওয়ার্ল্ড কাপ, বিকজ প্রাইমারি দলে আমরা তাকে রেখেছিলাম, তা আনফর্চুনেটলি রাখতে পারিনি। পরবর্তী পর্যায়ে কিন্তু টাইগারের যে একটা সুন্দর প্রোগ্রাম হয়েছিল, ওই প্রোগ্রামটার একটা বড় অংশই সে মিস করে যায় তার একটা ফ্যামিলি ক্রাইসিসকে অ্যাড্রেস করতে। তারপরে কিন্তু আমরা তাকে এ দলের হয়ে একদিনের ম্যাচের জন্য নিয়েছিলাম পাকিস্তান, এই দলের সঙ্গে খেলার জন্য। পাকিস্তান যে সিরিজটা অনুষ্ঠিত হলো, যখন আমরা টেস্ট ম্যাচ খেললাম পাশাপাশি, তো তখন তিনি কিন্তু আবেদন করেই 2 মাস তাকে ক্রিকেট থেকে যেন বিরত রাখা হয় সেজন্য আমাদের কাছে আবেদন করেন। মেন্টালি হি ওয়াজ বিট ডিপ্রেসড। তো আমরা বলেছি যে ঠিক আছে, এতে কোনো অসুবিধা নেই। তো আবার তিনি তার আগ্রহ দেখাচ্ছেন, তিনি পারফর্ম ভালো করছেন। তো আমরা যে ফিটনেসের অ্যাসেসমেন্টটা করি প্রতিটা প্লেয়ারের হচ্ছে, বাট আনফর্চুনেটলি তারটা করা হয়নি। তার 2টো স্ট্রেচ ফ্র্যাকচার ছিল আগে, যেটা নাকি অনেক ভালো হয়েছে দেখে তিনি খেলতে পারছেন এখন। তো সেটাকে পূর্ণাঙ্গভাবে রিঅ্যাসেস করে আবার আমরা তাকে চাই যে তিনি তার কার্যক্ষমতা কোন লেভেলে আছে 50 ওভার না টি20-র জন্য, সেটাকে অ্যাসেস করে
তার দিকে আমাদের নজর আছে এবং যোগাযোগও আছে। সিলেকশন প্যানেলে যে কেউ উত্তর দিতে পারে। বাংলাদেশে আপনারা এই মুহূর্তে কি করছেন, যেহেতু সাকিব আল হাসান আউট অফ দ্য ক্রিকেট, তো এই জায়গাটা আপনার পূরণ করার জন্য কাকে মানে ইনভলভ করার চেষ্টা করছেন, ব্যাকআপ আপনাদের এরকম আছে কিনা? তো মিরাজকে আপনারা স্পেসটা দেন নিয়ে না, মিরাজকে আমরা দেরি বলতে চাচ্ছি না। মিরাজ এই দলে এই মুহূর্তে এই দলে নেই, কিন্তু ডেফিনেটলি তিনি আমাদের সিস্টেমের সঙ্গে থাকবেন। এবং একটা পূর্ণাঙ্গ অলরাউন্ডার বলতে আপনি যেটা বলছেন, এই মুহূর্তে যিনি নাকি 4 ওভার বল করতে পারেন এবং ব্যাট করতে পারেন, সেই জায়গাটা কিন্তু অর্জন করতে হবে। আপনি দেখবেন অনেকেই হয়তো অলরাউন্ডার আছে আমাদের T20 ফরম্যাটে, সবাই কিন্তু ওই জায়গাটা দখল করতে এখনো পারেনি। যদি কেউ পারে সেটা খুবই ভালো। আর নিচের থেকে দেখবেন যে আমরা কিছু অলরাউন্ডারকে প্রমোট করার চেষ্টা করছি HPর মাধ্যমে। ওখানে 3 জন এক্স্যাক্টলি অলরাউন্ডার ক্যাটাগরিতে আছে, তো সেখান থেকে দেখা যাক উপরে কেউ কমপ্লিমেন্ট করার মতো আসতে পারে কিনা। সাইফুদ্দিন যদি ভালো হয়ে সুস্থ হয়ে আসতে পারে, হি ক্যান বি ওয়ান অফ দ্য ক্যান্ডিডেট অ্যাজ ওয়েল, মেহেদি মিরাজের পাশাপাশি। এবং নিচের থেকেও কিছু 2-3 জন আছে, লেগ স্পিনার সহ ওয়াসি সিদ্দিকী আছে, তোফায়েল আছে, দেন মাহফুজ রাব্বি আছে। সো এরকম আরও হয়তো জীবন ঠিক ওইভাবে ব্যাটে শাইন করছে না, বলে ভালো করছে। সো এরকম কিছু খেলোয়াড়কে তাদের ক্রিয়াশৈলীটাকে আরও উন্নত করা যায় কিনা সেগুলো নিয়ে আমরা HPর যে কোচিং প্যানেলটা আছে তাদের সঙ্গে স্পেশালি আলাপ আলোচনা চালিয়ে যাব।